আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, সেই আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিতে চাই। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে শুরুতে নিজের পরিচয়টা একটু দেই। তোমাদের সাথে আছি আমি রিপা খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্ট লেখা রয়েছে। তো ক্লাস শুরু করার আগে আসলে আমি স্টুডেন্টদের নিয়ে দুই একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে একজন মানুষ থেকে একজন স্টুডেন্ট হতে হলে তাকে কিছু কোয়ালিটি অর্জন করতে হয়। তো তুমি যখন সেই কোয়ালিটি গুলো অর্জন করতে না পারবে, তখন হয়তো আমরা বলি তাকে স্টুডেন্ট, কিন্তু আসলে সে কতটা স্টুডেন্ট সে নিজেই ভালো বলতে পারবে। তো স্টুডেন্ট হতে গেলে তোমার কি কি কোয়ালিটি অর্জন করতে হবে, আসো আমরা একটু সেগুলো দেখে নিই। তো দেখো, আমি প্রত্যেকটা লেটার দিয়ে এখানে প্রত্যেকটা লেটার দিয়ে এক একটা ইলাবোরেশন আছে, আমি সেই ওয়ার্ড গুলা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আছে এস ফর স্টাডি, এরপরে আছে টি ফর ট্রুথফুলনেস, এরপরে দেখো ই ফর ইউনিটি, এরপরে ডি ফর ডিসিপ্লিন, দেন ই ফর এনার্জি, এন ফর নেট অ্যান্ড ক্লিন, and সর্বশেষ রয়েছে টি ফর প্রেজার্ভ। তো যখন তুমি স্টুডেন্ট হবে, তোমার এতগুলো কোয়ালিটি তোমাকে অর্জন করতে হবে। তাহলে এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল যে এই কোয়ালিটি গুলাকে আমরা আসলে অর্জন করতে পারছি, বা আমরা যখন আমাদের স্টুডেন্ট বলে পরিচয় দিচ্ছি তখন কি আমাদের ভিতরে এই কোয়ালিটি গুলো থাকছে কি? এই কথা বলেই আমি আমার আজকের আলোচনায় চলে যাব। আজকের আলোচনায় যাওয়ার আগে তোমাদের দেখো একটা নাম এসেছে আমাদের স্লাইডে। আমরা ইতিহাসের স্টুডেন্ট হই আর না হই, এই নামটা যখন আমরা দেখব তখনই আমরা বুঝতে পারি, যদি আমাদের ন্যূনতম ইতিহাস সম্পর্কে ধারণা থাকে, যে এই নামটা কোন ঘটনার সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত। তো যখন তুমি এই নামটা দেখবে তখনই বুঝতে পারবে যে আমি কি বোঝাতে চাচ্ছি, বা সে কি বোঝাতে চাচ্ছে, টিচার কি বোঝাতে চাচ্ছে। তো তোমরা যেহেতু ইতিহাসের স্টুডেন্ট, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এই নামটা যে টপিকটার সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে সিন্ধু বিজয়। তাহলে আজকে আমরা দেখো সিন্ধু বিজয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ আমাদের বিষয় হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, এবং এই ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার যে প্রথম যে পাঠ, আজকে আমাদের লেকচারের যে শিরোনাম সেটা হচ্ছে সিন্ধু ও মুলতান বিজয়। সিন্ধু, মুলতান এই জায়গাগুলো কোথায়, এবং আমাদের আজকে প্রথম অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। তার মানে ভারতে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, এবং এই মুসলমানরা কোথা থেকে এসে ভারতে মুসলমান শাসন প্রতিষ্ঠা করছে সে বিষয়ে আমাদের একটু ধারণা থাকা দরকার। তো সেই ধারণা দেখো, যে যে মুসলমানরা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করছে তারা কোথায় রাজ্য শাসন করছে, এই সময় মুসলমানরা কোথায় শাসন করছে। তো সেই সম্পর্কে আমরা যদি প্রথমে বলি যে খোলাফায়ে রাশিদিনের পরে যে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে, সেই উমাইয়া খিলাফতের রাজধানী ছিল সিরিয়ার দামেস্ক, এবং দামেস্ক থেকেই মুসলিম যে খলিফা ওনারা রাজ্য শাসন করছেন, সারা জায়গায় সারা পৃথিবীতে বিভিন্ন জায়গা রাজ্য জয় করছেন। তো এখানে তার মানে অবশ্যই যে মুসলিম শাসন ভারতে প্রতিষ্ঠিত হচ্ছে, যারা ভারত জয় করছেন তাদের শাসনের কেন্দ্রবিন্দু ছিল এই সময় সিরিয়া। তো ওই সময়ে যখন 712 সালে ভারতের মুসলমানরা প্রথম জয় করে, সিন্ধু জয় করে, সেই সময় সিরিয়ার উমাইয়া খিলাফত, এবং এই সময়ের উমাইয়া খলিফা ছিলেন আল ওয়ালিদ। তার শাসনকাল 705 থেকে 715, এবং তার যে সুযোগ্য সেনাপতি, বিশেষ করে 3 জন সেনাপতি, তার
ইতিহাসে আলু আলিক মূলত তার রাজ্য জয়ের জন্য বেশি বিখ্যাত হয়ে আছেন এবং তার যে সুযোগ্য সেনাপতিরা এই সময় একদিকে প্রাদেশিক গভর্নরের দায়িত্ব পালন করেছেন, অপরদিকে আবার সেনাপতি হিসেবে বিভিন্ন জায়গা রাজ্য জয় করেছেন। তো সেই সেনাপতিদের আমরা যদি তিনজনের নাম বিশেষভাবে উল্লেখ করি, তার ভিতরে স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদ উত্তর আফ্রিকা বিজয় করেছে, মুসা বিন মুসাইর উত্তর আফ্রিকা বলতে মূলত মিশর এবং মধ্য এশিয়া জয় করেছে হাজ্জাজ বিন ইউসুফ। তো আমাদের আজকের এই মূল আলোচ্য বিষয় হচ্ছে এই মধ্য এশিয়ার বিজয় এবং এই হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বেই মূলত মধ্য এশিয়ার বিভিন্ন জায়গা জয় হয়েছে। তো সিন্ধু বিজয়ের যে নামটা আমি প্রথমে দেখিয়েছি মোহাম্মদ বিন কাসিম, হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে জয় হয়েছে, কিন্তু ওনার নেতৃত্বেই মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন। তো সিন্ধু জয়ের আমরা ঘটনাতে যাওয়ার আগে শিখন ফলগুলো একটু দেখে নিই। শিখন ফলে রয়েছে যে স্টুডেন্টদের কোন রূপ লিখতে পারবে, আমি সেটা আগে দেখিয়ে ফেলেছি। এরপরে রয়েছে সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ বলতে পারবে তোমরা, সিন্ধু ও মুলতান বিজয়ের ঘটনা ব্যাখ্যা করতে পারবে এবং সর্বশেষ সিন্ধু ও মুলতান বিজয়ের ফলাফল বর্ণনা করতে পারবে। তো আমি স্লাইডে লিখে দিয়েছি এবং টপিক গুলো খুব সংক্ষেপে আলোচনা করেছি। এবার আসলে দেখি আমরা সিন্ধু বিজয়ের কারণ। তো সিন্ধু বিজয়ের কারণ আলোচনা করার আগে আমরা আরেকটু জিনিস জেনে নেই, সেটা হচ্ছে যে ভারতে কি এই 712 সালে প্রথম অভিযান পরিচালিত হলো নাকি এর আগেও হয়েছিল? তো এর আগেও দুইবার ভারতে অভিযান পরিচালিত হয়েছে। একটা হচ্ছে 636 থেকে 37 খ্রিস্টাব্দে হযরত ওমরের রাজত্বকালে এখানে একবার অভিযান পরিচালিত হয়েছে এবং দ্বিতীয় অভিযান পরিচালিত হয়েছে 644 থেকে 656 খ্রিস্টাব্দের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাজত্বকালে। এবং তৃতীয়বার যখন ভারতে অভিযান পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে খলিফা আল ওয়ালিদের সময়ে 712 সালে। তো সিন্ধু বিজয়ের কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম কারণ হচ্ছে পরোক্ষ কারণ, পরেরটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণ হচ্ছে যেটা সরাসরি ঘটনার সাথে সম্পৃক্ত নয় কিন্তু বিভিন্ন ঘটনাগুলা সেই ঘটনাটা ঘটার জন্য দায়ী, এবং প্রত্যক্ষ কারণ হচ্ছে যেটা সরাসরি যে কারণে ঘটনাটা ঘটে থাকে। তো পরোক্ষ কারণগুলা কি কি আমরা একটু দেখি। পরোক্ষ কারণগুলোর ভিতরে রয়েছে দুটি ব্যর্থ অভিযানের প্রতিক্রিয়া স্বরূপ দ্বিতীয় অভিযান, তারপরে শত্রুদের বিশেষভাবে সাহায্যকরণ। এখানে শত্রুদের বিশেষভাবে সাহায্যকরণ বলতে হাজ্জাজ বিন ইউসুফ যখন পারস্য অভিযান করেন সেই সময় সিন্ধু রাজা দাহি সেই পারস্য শত্রু বাহিনীকে বিশেষভাবে সাহায্য করে। বিদ্রোহীদের ভারতে আশ্রয় দান। ভারতে আশ্রয় প্রদান বলতে হাজ্জাজ বিন ইউসুফ যখন পারস্য অভিযান পরিচালনা করেন সেই সময় কিছু বিদ্রোহী সৈন্য ভারতে এসে আশ্রয় নেয় এবং সিন্ধু রাজা দাহি তাদের ভারতে আশ্রয় দেন। এবং সর্বশেষ যে পয়েন্টটা বলেছি সেটা হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন। বাণিজ্যের ক্ষেত্রে সমুদ্র বাণিজ্যটাই সব থেকে ইম্পর্টেন্ট এবং সবসময় সমুদ্রটা নৌপথ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে ভারতে বাণিজ্য সম্প্রসারণ করাও একটা হয়তো তাদের উদ্দেশ্য ছিল। প্রত্যক্ষ কারণে আসি। দেখো প্রত্যক্ষ কারণ এখানে আমি স্লাইডে লিখে দিয়েছি যে সিংহলে বসবাসকারী কিছু সংখ্যক আরব বণিকের মৃত্যু হলে সিংহল রাজ সেসব পরিবার এবং খলিফা ও হাজ্জাজ বিন ইউসুফের জন্য মূল্যবান উপঢৌকন পূর্ণ 8টি জাহাজ আরবের উদ্দেশ্যে প্রেরণ করলে সিন্ধুর দেবল বন্দরে সেই জাহাজগুলো লুণ্ঠিত হয়। হাজ্জাজ এর ক্ষতিপূরণ দাবি করলে সিন্ধুরাজ দাহির এতে কর্ণপাত না করলে হাজ্জাজ ক্ষুব্ধ হয়ে ভারতে আক্রমণে দৃঢ় প্রতিজ্ঞ হন। এখন দেখো তার মানে সিংহলের কিছু আরব বণিক ছিল যারা কোনো কোরআন মারা যায় এবং সেখান থেকে সিংহল রাজ কিছু উপঢৌকন উমাইয়া খলিফার জন্য প্রেরণ করে এবং সেই উপঢৌকন গুলো 8টি জাহাজে করে পাঠানো হয়, যে জাহাজটা সিন্ধু দেবল বন্দরে লুণ্ঠিত হয়। এবং হাজ্জাজ বিন ইউসুফ যখন এই লুণ্ঠিত দ্রব্যগুলা উদ্ধারের জন্য সিন্ধুর রাজা দাহিরকে বলেন, তিনি সেটাতে কর্ণপাত না করলে মূলত হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু আক্রমণে দৃঢ় প্রতিজ্ঞ হন। এখন আসি আমরা ঘটনায়। তো ঘটনা যেটা আমি খুব সংক্ষেপে এখানে লিখেছি, দেখো 710 খ্রিস্টাব্দে উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান ব্যর্থ হলে 712 খ্রিস্টাব্দে হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা ও ভ্রাতুষ্পুত্র
মোহাম্মদ বিন কাসিম তৃতীয়বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করে সিন্ধু এবং 713 খ্রিস্টাব্দে মুলতান জয় করেন। তো 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় হচ্ছে এবং 713 খ্রিস্টাব্দে মুলতান জয় করেন মোহাম্মদ বিন কাসিম। তো সিন্ধুর জয়ের ঘটনাটা যদি আমরা সংক্ষেপে একটু ভালো করে আরেকটু বলি, সেটা হচ্ছে যে মোহাম্মদ বিন কাসিম হাজাজ বিন ইউসুফের নেতৃত্বে 6000 সিরীয় ইরাকি যোদ্ধা, 6000 অশ্বারোহী এবং 300 ভারী পশুর সমন্বয়ে এক বিশাল সৈন্য বাহিনী নিয়ে উনি রায় থেকে সিরাজের উদ্দেশ্যে রওনা দেন এবং পথের মধ্যে উনি মেকরানে পৌঁছান। সেখানে মেকরানের শাসনকর্তাও তাকে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম দিয়ে সাহায্য করে এবং মেকরান থেকে পরবর্তীতে মোহাম্মদ বিন কাসিম দাহিরের সমুদ্র বন্দর দিবালে পৌঁছান এবং দিবালে পৌঁছালে সেখানেও জাট ও মেট সৈন্যরা তাদেরকে সাহায্য করে এবং তাদের সহযোগিতাই মূলত মোহাম্মদ বিন কাসিম খুব সহজেই নিরুন জয় করেন এবং নিরুন জয় করার পরে উনি রাওয়ারে সরাসরি সিন্ধুর রাজা দাহিরের সাথে যুদ্ধে অবতীর্ণ হন এবং এই যুদ্ধে সিন্ধুর রাজা দাহির পরাজিত ও নিহত হলে তার স্ত্রী রানী বাই ও তার সন্তান জয়সিংহ মুসলমান সৈন্যদের অনেকটা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হলে পরবর্তীতে রানী বাই এবং তার যে পরিচারিকাগণ ছিলেন তারা আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, যেটাকে জহরপুত পালন বলে ইতিহাসবিদরা উল্লেখ করেছেন। এভাবেই সিন্ধু জয় হয়। এটাই ছিল মূলত সিন্ধু জয়ের ঘটনা। তো খুব সংক্ষেপে আমি সিন্ধু জয় সম্পর্কে তোমাদের বললাম, তোমরা পরবর্তীতে আরো ভালো করে একটু ডিটেলস পড়ে নিবে এবং ঘটনাগুলা যখন তোমরা পড়বে তখন সাল তারিখগুলো ভালো করে মনে রাখবে। এরপরে আসি ফলাফলগুলো দেখো। ভারতের মুসলিম শাসনের সূত্রপাত, সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারণ, হিন্দু মুসলিম সখ্যতা বৃদ্ধি, সাংস্কৃতিক আদান প্রদান। তো ভারতে সিন্ধু বিজয়, অনেকে নিষ্ফল বিজয়, অনেক ঐতিহাসিক বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছেন সিন্ধু বিজয়, নিষ্ফল বিজয়। সিন্ধু বিজয়ের কোনো খুব বেশি ফলাফল তারা বলতে চান না যে এখানে খুব বেশি ফলপ্রসূ হয়েছিল সিন্ধু অভিযানটা। তারপরেও যেটা হয়েছে, ভারতের মুসলিম শাসন হয়তো অনেক দীর্ঘস্থায়ী এখানে কোনো শাসন প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ। সিন্ধু জয়ের মধ্য দিয়ে মূলত এখানে প্রথম রাজনৈতিক ভাবে মুসলমানদের আগমন ঘটে। তো এই ছিল আমাদের মূলত সিন্ধু বিজয়ের ঘটনা। আমরা খুব সংক্ষেপে জানলাম সিন্ধু বিজয়ের কারণ, ঘটনা, ফলাফল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।